হ্যাঁ, জি স্যার। ওকে, আমরা শুরু করি। ফার্স্ট ক্লাসে আমরা এই জায়গায় ছিলাম না, ফার্টিলিটি এই ফর্মুলা তিনটি এই পেজটুকুতে না। ওকে, সো প্লিজ লিখে নাও। আজকের ক্লাসে হেডিংটা হবে যে প্রিপেয়ারিং এগস ফর ইনকিউবেশন। ওকে, সো আমরা শুরু করি। আহ, তোমরা অনেক কষ্ট করছো ফ্রাইডেতে আর কি। হ্যাঁ, তোমরা কতজন স্টুডেন্ট? 59 না? জি স্যার, 59। 59, আজকে 40 জন, 39 জনের মতো আসছে। ওকে, সো আমরা দেখি এখন আমরা ইনকিউবেশনের জন্য এগটাকে প্রিপেয়ার করব কোত্থেকে এনে। আমরা গতকালকের ভিডিওতে দেখলাম যে কি যে কিনা তোমার হচ্ছে যে ব্রিডার ফার্ম থেকে ট্রাকে করে ডিম নিয়ে হ্যাচারিতে নিয়ে আসতেছে, আসার পরে এই ডিমটাকে আমরা প্রিপারেশন করব। সো দেয়ার আর থ্রি aspects to the preparations of eggs ফর ইনকিউবেশন। একটা হচ্ছে সিলেকশন, ক্লিনিং অ্যান্ড স্টোরেজ, এই তিনটা। সিলেকশনটা কিভাবে সিলেকশন করতে হবে এটা আমরা পড়েছি আর কি। হ্যাঁ, এখানে লেখা আছে, দেখো যে দি এগস অফ ডিফারেন্ট পোল্ট্রি ব্রিডস ভেরি ইন ওয়েট ফ্রম 30 to 70 গ্রাম। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ডিফারেন্ট পোল্ট্রি ব্রিড হবে না, আসলে চিকেন ব্রিড এটাতে আর কি। হ্যাঁ, আর যদি আমরা ইয়া করে, পোল্ট্রির 12টা স্পিসিসের ভিতরে সবচেয়ে বড় কোনটা? অস্ট্রিচ। অস্ট্রিচের ডিমের ওজন 1 কেজি মতো স্যার। 1 কেজির মতো, 1000 থেকে 1200 গ্রাম। আর সবচেয়ে ছোট স্পিসিস কোয়েল। কোয়েল কোয়েলের ডিমের ওজন 10 থেকে 12 গ্রাম। গ্রাম। 10 থেকে 12 গ্রাম। ভেরি গুড। সো চিকেনের এই দেশি দেশি মুরগির ডিমের ওজন কেমন হবে? দেশি মুরগির ডিমের ওজন 30 থেকে 40 গ্রাম হয়ে থাকে। হ্যাঁ, তো কমার্শিয়াল ফার্মের ডিমের ওজন 60 থেকে 70 গ্রাম হয়ে থাকে। সো এই হচ্ছে বিষয়। সো বেস্ট হ্যাসেস রেজাল্টস, দেখো এখানে, হ্যাঁ, বেস্ট হ্যাসেস রেজাল্টস আর অবটেইনড বাই ইউজিং নর্মালি, হ্যাঁ, নর্মাল সাইজ, না, নর্মাল সাইজ এগস। ওকে, normal sized eggs from good quality layer. Anyway, by taking care to use eggs from the good stock. Good stock means parent stock, যেখানে হ্যাঁ তাদের হেলথ ম্যানেজমেন্ট ভালো হয়, তারপরে হচ্ছে তার সেখানে মেল ফিমেল রেশিও মেনটেন করা হয়, সেখান থেকে আমরা ডিম কালেকশন করবো এবং সেখান থেকে ডিম থেকে যে আমরা বাচ্চাগুলো পাবো সেইগুলো হবে হেলদি চিক। ওকে, সো ডেফিনেটলি হ্যাচারিতে যখন আমরা এগ, এখানে লেখা আছে সিলেকশন অফ এগস ফর হ্যাচিং। এই হ্যাচিং এর জন্য যে এগস কে আমরা কনসিডার করব সেটা মাস্ট বি ফার্টিলাইজড হবে। হ্যাঁ, ফার্টাইল এগ হবে আর কি, মনে রেখো আর কি। সো এখানে বলা হয়েছে যে নেভার ইউজ অড শেপ অর মিস শেপ এন এগ ফর ইনকিউবেশন, টু লং, টু শর্ট, মিস শেপ, আদার অন্য কোনো শেপ, রাউন্ড, অ্যাপল শেপ লাইক দিস, as their content will also in abnormal. The eggshell is an important factor. So there should be no crack. শেলে কোনো ক্রাক থাকা যাবে না। হ্যাঁ, as moisture will be lost during incubation. সো ইনকিউবেশনের ক্ষেত্রে প্রথম 18 দিনে ময়েশ্চার লস হতে থাকে। হ্যাঁ, এটাই আর কি। সো একটা ডিমের ওজন যদি 100 গ্রাম হয়ে থাকে, আমরা এক্সাম্পল উদাহরণ হিসেবে যদি দিতে চাই, একটা ডিমের ওজন 100 গ্রাম হলে ওই ডিম থেকে একটা যদি বাচ্চা হয়, তাহলে বাচ্চার ওজন ওই ডিমের ওজনের চেয়ে বেশি হবে না কম হবে? স্যার বাচ্চার ওজন কত? বেশি হবে। ভেরি গুড, বেশি হবে। সাদিয়া বেশি হবে, উর্মি বেশি হবে, মিম বেশি হবে, অনন্যা বেশি হবে। সাইফুল বলছে কম হবে। রাইট সাইফুল? বেশি হবে স্যার। সাইফুলও বেশি হবে। ফারুক বলছে কম হবে, জান্নাতুল বলছে কম হবে, মানজুমা বলছে কম হবে,
এনামুল বলছে কম হবে, রাইট? বর্ষণ বলছে কম হবে। তোমরা কিন্তু কেউই হ্যাঁ রেসপন্স করতেছো না। তোমাদের আজকে ভিডিও কলে ক্লাস নেওয়ার কথা। নর্মালি আমাকে বলেছে যে অডিওতে ক্লাস নিলে স্টুডেন্টরা অ্যাটেন্টিভ থাকে কম। হ্যাঁ, ওকে, এনিওয়ে বলো দেখি। একটা কোনো জিনিসের মধ্যে থেকে যদি আরেকটা জিনিস তৈরি হয়, ওই জিনিসটা কি আগের জিনিসের তুলনায় বেশি হয় কখনো? কম হবে। কম হবে স্যার। হ্যাঁ, একটা ডিমের ওজন যদি 100 গ্রাম হয়ে থাকে অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে বাচ্চার ওজন 60 থেকে 65 গ্রাম হবে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। ওকে। এই 61 কে, 61 কে, স্যার 55, আমি 55 কে, 55? জি স্যার আমি স্যার তুমি তুমি স্যার, ওকে, দাঁড়াও। 55, তারপরে হচ্ছে 14, 14, 18, 20, 26, 32, 40, 48। তোমরা যারা এখনো তোমাদের এই আইডিটা রিনেম করনি, তারা এই আমার গ্রুপ থেকে লিভ নিয়ে রিনেম করে তারপরে গ্রুপে ঢুকবে। ঠিক আছে, আমি বলেছি 19 ASBM 037 যেটা আছে শর্ট নেম দিবা আর কি। হ্যাঁ, যাও, যারা এখনো চেঞ্জ করনি তারা গ্রুপ থেকে লিভ নিয়ে, ক্লাস থেকে লিভ নিয়ে তার নাম ঠিক করে আবার ঢুকে পড়ো। আদারওয়াইজ আমি ক্লাস নিব না, তোমাদেরকে ইনফর্ম করা হচ্ছে। ওকে, সো সাইফুল, আমরা দেখি আর কি। হ্যাঁ, সো এই জিনিসটা মনে রেখো যে বাচ্চার ওজন ডিমের ওজনের 60 থেকে 65 ভাগ হয়ে থাকে। হ্যাঁ, এটা লিখে নাও। কোন এগ গুলোকে আমরা হ্যাচিং এগের জন্য সিলেক্ট করব না? ডার্টি, ক্রাক, স্মল, ভেরি লার্জ আর ডাবল ইয়ক, পোর শেল্ড। হ্যাঁ, এটা আর কি। গ্রসলি মিসশেপেন এগ। দেখো এখানে তো স্ক্রিন দেখা যায়। জি স্যার, দেখা যায়। ওকে, 59 অলসো নাম ও সামনের দিকে দিয়েছে আর কি। এনিওয়ে, হুম, সাইফুল 09, ভেরি গুড। সো ব্লাড স্টেইন, দেখো এরকম, এটা ডিম আমরা সিলেক্ট করব না, ক্রাকটা সিলেক্ট করব না, ডার্টিটা সিলেক্ট করব না, ইলংগেটেড সিলেক্ট করব না, রাউন্ড, টয় পাঞ্চিং অনেক সময় এরকম হয়ে থাকে আর কি, এটা আমরা সিলেক্ট করব না। রিঙ্কল, অনেক সময় দেখো যে যে শেলের কোনো এক প্রান্তে কোনো এক অংশে শক্ত মানে মোটা থাকে, কোনো এক অংশ চিকন থাকে। রিঙ্কল মানে এটা হচ্ছে, এর কারণ হচ্ছে এক্সট্রা ক্যালসিফিকেশন হয় আর কি। হ্যাঁ, স্মল এবং ডাবল ইয়ক আমরা সিলেক্ট করব না। সো এটা গেল সিলেকশন অফ হ্যাচিং এগ। প্রিপেয়ারিং এগস ফর ইনকিউবেশন, তোমাদের অনেকের অ্যাসাইনমেন্ট আছে। হ্যাঁ, সিলেকশন, ক্লিনিং অফ এগ, এরপরে আমরা ডিম কালেকশন করে আমরা ক্লিন করব। দেখো এখানে বলা আছে, এইটা পড়ো দেখি। সাইফুল পড়ো এটা, সাইফুল রিড আউট করো। জি স্যার। ক্লিনিং দ্য এগ হ্যাঁ, actually is porous air পোরা, and এগশেল ইজ পোরাস মানে অসংখ্য actually ছিদ্র। is porous. হ্যাঁ, স্যার এয়ার পোরাসটা অ্যান্ড কি স্যার? পোরাস মিন্স কি? হোয়াট ইজ পোরাস? পোর, পোর থাকে, অনেকগুলো ছিদ্র থাকে। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, Air and water can pass through it. থ্রো ইট। Dirt and হ্যাঁ, dirt and disease-bearing organism can also slip through the eggshell. এগশেল মানে এটা হচ্ছে যে ডার্ট, ধুলোবালি, ময়লা, ডিজিজ কজিং অর্গানিজম এই শেলের ভিতর দিয়ে ভিতরে ঢুকতে পারে। হ্যাঁ, ওকে, তারপরে Yes. Reduce the risk of disease by using clean egg.
never use very dirty egg for hatching, and if they are solely clean them with a dry cloth. Do দেখো, not ডিমকে ক্লিন করা হচ্ছে ড্রাই ক্লথে অথবা সুতির কাপড়, হ্যাঁ, তোমার লিউক ওয়ার্ম ওয়াটারে ভিজায় এটা সুন্দর করে পানিটা রিমুভ করার পরে ওটা দিয়ে সুন্দর করে ক্লিন করতে হয়। কখনো ডিম পানিতে চুবায়ে পানিতে নিমজ্জিত করে কখনো ক্লিন করা যাবে না। ডু নট ওয়াশ এগ ইন ওয়াটার। ওয়াটার উইল ওপেন আপ দি পোর অ্যান্ড গিভ পোরার হ্যাচিং রেজাল্টস। দেন হচ্ছে যে পানিতে চুবায়ে যদি আমরা এরকম ক্লিন করে থাকি তাহলে কি হবে, হ্যাচাবিলিটি কমে যাবে, ডিম নষ্ট হতে পারে। ভেরি গুড। এরপরে স্ট্রয়েস। এই হ্যাচিং এগটাকে আমরা কি করলাম, প্রিপারেশনের ক্ষেত্রে আমরা প্রথমে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে ক্লিনিং করলাম, এরপরে আমরা স্ট্রেস করব। এগ শুড বি স্টোরড, মানে এগ স্টোর রুমে আমরা স্টোর করবো একটা ঠান্ডা জায়গায়, কিন্তু ওটার টেম্পারেচার কেমন হবে, 20°C। সো লিখে নাও যে the temperature of egg store room at 20°C. It is possible to store egg for 3 days. 20°C এ 3 দিন পর্যন্ত আমরা স্টোর করতে পারি। Eggs for hatching should be collected twice a day. অর্থাৎ হ্যাচিং এগটা আমরা ব্রিডার ফার্ম থেকে দিনে 2 বার করে কালেক্ট করবো। দ্যাট মিনস অনেক সময় বলা হয় ঠান্ডা সময়ে ডিম কালেক্ট করতে হয়। দিস ইজ স্পেশালি ইম্পর্টেন্ট হোয়েন দি ওয়েদার ইজ ওয়ার্ম, গরম থাকে। The optimum level of relative humidity for storing hatching egg is 70 to 85%. If you find mold in your egg, that means fungus in egg যদি করে থাকে, the humidity is too high, মনে রাখতে হবে। হিউমিডিটি বেশি হওয়ার কারণে ফাঙ্গাস মল্ড গ্রো করছে। নেভার ইউজ মোল্ডি এগ ফর হ্যাচিং, কখনোই করা যাবে না এটা। অল পোল্ট্রি এগ শুড বি স্টোরড উইথ এয়ার স্পেস ইনসাইড দি এগ আপার মোস্ট। অর্থাৎ ডিমগুলো তোমরা, হ্যাঁ, ডিম সংরক্ষণ রুমে 20°C স্টোর করবা। তো যখন তখন ডিমের খাঁচায় এগ কেজে ডিমের মোটা প্রান্তটাকে উপরের দিকে রাখতে হবে, কারণ মোটা প্রান্তে বায়ুথলি এয়ার স্যাক থাকে। হ্যাঁ, তো তাতে এই ডিমে গ্যাসিয়াস এক্সেস হতে পারে। যদি এয়ার স্যাকটা মোটা প্রান্ত নিচের দিকে করে রাখা হয় তাহলে বায়ুথলিটা, এয়ার স্যাকটা, ডিমের ভিতরে এয়ার স্যাক যে থাকে সেটা ভেঙে যাবে, ভেঙে গেলে ডিম নষ্ট হয়ে যাবে। সো হোয়াট আর দি পজিশনস অফ এয়ার স্যাক অফ অ্যান এগ? হ্যাঁ, এয়ার স্যাক একটা ডিমে কোথায় থাকে? হ্যাঁ, ডিমের মোটা প্রান্তের ইনার শেল মেমব্রেন অ্যান্ড আউটার শেল মেমব্রেন। ডিমের মোটা প্রান্তে 2 মেমব্রেনের মাঝখানে থাকে। এটা কিভাবে বুঝবো? দেখো, ডিম সিদ্ধ করার পরে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার যে এগ শেল খোসাটা যখন রিমুভ করা হয়, ডিমের মোটা প্রান্তে দেখো যে একটা গর্তের সৃষ্টি হয়। এই গর্তটাই হচ্ছে এয়ার স্যাক ছিল। এখানে এয়ার স্যাক থাকে। বোঝা গেছে? ওকে, ভেরি গুড। সো গাইডলাইন ফর হ্যান্ডলিং হ্যাচিং এগ। এই যা কিছু আলোচনা করা হলো এখানে গাইডলাইন, এটা কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের। এরপরের টপিকে আমরা চলে যাব, ইফিসিয়েন্ট হ্যাচারি লেআউট অ্যান্ড হাইজিন। লিখে নাও। এই 14 কে 14? জি স্যার। ওকে, তুমি এখনো আইডি ঠিক করোনি, আইডি ঠিক করে আসো। 32 কে 32? স্যার আমি ওকে, তুমিও আইডি ঠিক করো। এই 32 পরে আন্ডারস্কোর দিয়ে তোমার শর্ট নাম দাও। তুমি লিভ নিয়ে আইডি ঠিক করে তারপরে গ্রুপে ঢুকো। 51 কে 51? 51 যদি শুনে থাকো তুমিও তোমার আইডি ঠিক করে আসো। ওকে, এখন আমরা
তোমরা কি হেডিং গুলো লিখো, হেডিং গুলো লিখো, ইফিসিয়েন্ট হ্যাচারি লেআউট অ্যান্ড হাইজিন। এটা হবে কি জানো, যে একটা ইফিসিয়েন্ট হ্যাচারি। সো এখানে দেখো যে হ্যাচারি লেআউট, এখানে অনেকগুলো রুম থাকে। ওই যে বললাম না যে আমাদের হ্যাচারি ডেফিনেশনে আছে যে হ্যাচারি ইজ এ মডার্ন বিল্ডিং হোয়ার different separate room are allotted for স্পেসিফিক হ্যাচারি অপারেশন। অর্থাৎ এখানে অনেকগুলো রুম থাকে, প্রতিটা রুমে আলাদা আলাদা করে হ্যাচারির ফাংশন কাজ হয়ে থাকে। অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটানোর সময় যে কাজগুলো, অনেকগুলো কাজ আছে, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা রুম আছে। সো কি কি রুম আছে আমরা দেখি এখানে। এগ রিসিভিং, এই যে দেখো আমরা গতকালকের ভিডিওতে দেখেছি ট্রাক থেকে এসে রিসিভ করে তারপরে গ্রেড করে তারপরে ক্লিনিং, স্ট্রেস করে ডিসইনফেকশন। ইনকিউবেটর রুম, ইনকিউবেটর থাকে এখানে, হ্যাঁ। এই যে এটা একটা তোমার হ্যাচারি লেআউট, তোমরা এটা দেখবা অথবা ইন্টারনেট থেকেও একটু আইডিয়াল চিকেন হ্যাচারি লেআউট এটা সার্চ দিয়ে দেখবা আর কি, হ্যাঁ। এগ সেটিং রুম, ডিসইনফেকশন রুম, ইনকিউবেটর রুম, ট্রান্সফারিং এন্ড ক্যান্ডলিং রুম, এলি থাকে একটা, তারপরে মাঝখানে স্পেস থাকে, হ্যাচার রুম থাকে দেখো, হ্যাঁ, ওয়াশিং রুম, ওয়েস্ট রুম, হ্যাঁ, কার্টুন স্টোরেজ রুম, ভ্যাকসিনেশন রুম, সেক্সিং রুম, দেখছো, চিক রুম, সিলেকশন ভ্যাকসিনেশন প্যাকেজিং ডেলিভারি হওয়ার আগে, চিক স্টোর রুম, অনেক সময় বাচ্চাকে 12 থেকে 24 ঘন্টা রাখা হয়। ডেলিভারি রুম থাকে, হ্যাঁ। তারপরে ডেলিভারি হয়ে গেলে শাওয়ার রুম, টেকনিক্যাল রুম, অফিস রুম। এই 21টা হচ্ছে যে একটা আইডিয়াল হ্যাচারিতে, হ্যাঁ, রুম থাকবেই আর কি, হ্যাঁ, বাধ্যতামূলক আর কি, মনে রেখো। দেখো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে কমার্শিয়াল লার্জ স্কেলে, খুবই আর কি তোমার ইয়ে আর কি। তো এখানে সবগুলো এক একটা করে হ্যাচারি, হ্যাঁ, এক পাশে সেটার আছে, এক পাশে হ্যাচার আছে, এরকম করে। হুম। এই দেখো আমি যে 21টা তোমার রুমের কথা বললাম এখানে, হ্যাঁ, প্রত্যেকটা রুমের ক্ষেত্রে, হ্যাচিং রুমের ক্ষেত্রে, হ্যাঁ, সেক্সিং রুমের ক্ষেত্রে টেম্পারেচার কেমন থাকে, হিউমিডিটি 22, হ্যাঁ, আর হচ্ছে যে হিউমিডিটি 60% থাকবে, এরকম আর কি। হ্যাঁ, জাস্ট হচ্ছে যে এখান থেকে তোমাদের পড়তে হবে ডিফারেন্ট রুম গুলোর নাম এবং লেআউটটা আর কি, হ্যাঁ। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, লিখে নাও যে the following points are important for a good hatchery sanitation program. So লিখে নাও, what are the points to be considered for a good for a hatchery sanitation program? লিখে নাও, what are the points to be considered for a hatchery sanitation program? হ্যাঁ, ওকে। সো কি কি পয়েন্টস আমাদের দেখতে হবে এখানে, দেখি আমরা। স্যানিটেশনের ডেফিনেশন কি আমরা গত ক্লাসে একটু জেনেছি। মানজুমা, জাকারিয়া, শাকিল, বলো দেখি। মানে স্যানিটেশনের উদ্দেশ্য হচ্ছে যে ডিজিজ কজিং অর্গানিজমকে আমরা এন্ট্রি হতে দিব না বা রিডিউসড করব আর কি। যেমন ধরো ক্লিনিং করতে হবে, ডিসইনফেকশন করতে হবে, বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোল করতে হবে। লোয়ার দি কন্টামিনেশন রেট, নাম্বার 1 দেখো এখানে, টু লোয়ার দি কন্টামিনেশন রেট দি ওয়ান ওয়ে ট্রাফিক রুলস মাস্ট বি অ্যাপ্লাইড। অর্থাৎ হচ্ছে যে কন্টামিনেশন রোধ করার জন্য হ্যাচারিতে একদিক দিয়ে লোক ঢুকবে আর একদিক দিয়ে বের হবে, বুঝতে পারছো? দেখো কতটুকু স্ট্রিক্ট। বিকজ বাচ্চা এই ডিম এবং হচ্ছে যে ডিম থেকে যে বাচ্চা হয় এই সময়টাই হচ্ছে যে ভেরি ক্রিটিক্যাল টাইম, হ্যাঁ, টু অ্যাট্রাক্ট ডিফারেন্ট ডিজিজ কজিং অর্গানিজম। সো এই ক্ষেত্রে অনেক বায়োসিকিউরিটি মেনটেন করতে হয়। হ্যাচারি শুড বি লকড অল দি টাইম, সব সময় হ্যাচারি বন্ধ থাকবে। দি কানেকশন বিটুইন দি ইনকিউবেটর রুম অ্যান্ড হ্যাচারি রুম, ইনকিউবেটর থেকে সেটার থেকে হ্যাচার রুমে শুড বি ইউজড অনলি ফর দি ট্রান্সফার অফ এগ। অর্থাৎ
ওই যে তোমাদেরকে বললাম আমি, চিকেনের ইনকিউবেশন পিরিয়ড 21 দিন। প্রথম 18 দিনকে বলা হয় সেটিং পিরিয়ড, সেটার, আর পরের 3 দিনকে বলা হয় হ্যাচিং পিরিয়ড। সো এই দুইটা রুম আলাদা রুম, মানে পাশাপাশি আলাদা রুম, বাট একমাত্র 18তম দিন শেষে 19তম দিনের শুরুতেই, হ্যাঁ, এই সেটার রুম থেকে হ্যাচার রুমে ডিম ট্রান্সফার করার সময় এই দুইটা রুমের দরজা শুধু খুলবে। বুঝতে পারছো? এখানে বলা হয়েছে আর কি। The best way is to divide hatchery into 3 zones. একটা হচ্ছে যে এগ রিসিভিং, গ্রেডিং, স্ট্রেইং রুম, এটা ইনকিউবেটর রুম আর হ্যাচিং রুম মূলত আর কি, মনে রেখো। হ্যাঁ, হয়ে যখন হ্যাচারিতে আমরা লেবাররা ঢুকবে বা হচ্ছে টেকনিক্যাল পার্সনরা ঢুকবে, তখন ডেফিনেটলি শাওয়ার, ক্লথ চেঞ্জ, শু চেঞ্জ করে ঢুকতে হবে, অ্যাপ্রন ইউজ করতে হবে, এটা অব্লিগেটরি, মাস্ট। হ্যাঁ, তো প্রত্যেকটা রুম ফেসিলিটিস এর জায়গায় হ্যান্ড ওয়াশিং সিস্টেম থাকে আর কি, হ্যাঁ, ডিসইনফেকশন, ফুড বাথ থাকে আর কি। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এটা, এই স্টেপ গুলো ফলো করতে হবে স্যানিটেশন প্রোগ্রামে। বোঝা গেছে সুপ্তি? এই মেয়ে সুপ্তি, জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ওকে। শাকিল কই? শাকিল, জি স্যার। শাকিল তোমাকে চেনা লাগে, তুমি কি গত সেমিস্টারে ক্লাস করছো নাকি? না স্যার। হ্যাঁ, তোমার ছবিটা এটাই, প্রোফাইল পিকচার এটাই কি তোমার, তুমি? জি স্যার। কিন্তু তোমাকে অনেক পরিচিত লাগে আর কি। ওকে, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট আমরা একটু দেখে আসি। তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ভিডিও দেখা যাচ্ছে? না স্যার। হ্যাঁ, ভিডিওতে দেখা যাবে না, তোমরা কি বলো? এই যে দেখো, স্যার ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে স্যার। ওয়ার্ড ফাইল, ভিডিও দেখা যাচ্ছে। স্যার জি এখন স্যার। দেখা স্যার, যাচ্ছে। দেখা ওকে, যাচ্ছে। ওকে, দেখো, তারপরে আমরা ক্লাস করব। এই শোনো, হ্যালো, এই ভিডিও জি স্যার দেখার বলেন আগে, এই স্যার। ভিডিও দেখার আগে আমি তোমাদেরকে আলোচনা করব চিকেনের ইনকিউবেশন পিরিয়ড 21 ডেজ। 0 ডে থেকে 21 ডেজ পর্যন্ত চিকেনের বাচ্চা, মুরগির বাচ্চার কোন অর্গান কখন ডেভেলপ হয় সেটাই এই ভিডিওতে দেখা যাচ্ছে।
সাইফুল কি বুঝলে বলো? স্যার সাইফুল, ধাপে ধাপে জি পার্ট বিভিন্ন অর্গান গুলো ডেভেলপ হয়। অর্গান গুলো ডেভেলপ হয়, কোন দিনে কোনটা অর্গান ডেভেলপ হয়, কখন কোন সময় ডেভেলপ হয়, আলটিমেটলি এই যে বাচ্চা তার ঠোঁট দিয়ে খোসাটাকে ভেঙে বের হইলো, এটাকে কি বলে? পপিং। পিপিং, পিপিং বলে, PIPPING, পিপিং। পপিং না, পিপিং। PIPPING, পিপিং। তোমাদের এই যে ব্রিডার ফার্মার হ্যাচারি ম্যানেজমেন্ট, এই হ্যাচারি ম্যানেজমেন্টের ক্লাসটা আমার কাছে আহ, মনে করো 5 মিনিটে এই এই কোর্সটা শেষ করব, এটার একটা নোটস আছে। একদিনে শেষ করবো, এটার একটা নোটস আছে। 3 মিনিটে শেষ করবো, এটার একটা নোটস আছে। 20 দিনে শেষ করবো, এটার একটা নোটস আছে। 6 মাসে শেষ করবো, এটার একটা নোটস আছে। 1 বছরে শেষ করবো, এটার একটা নোটস আছে। বুঝতে পারছো? বিভিন্ন স্টাইলের নোটস আছে আমার কাছে আর কি। আমার রুটিন কি জানো? ফ্যামিলিকে টাইম দেয়া, ঘুমানো, আর হচ্ছে পড়াশোনা করা। আমি পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝি না। বুঝতে পারছো? পড়াশোনা যদি একদিন আমার কম হয়ে যায়, টু বি অনেস্ট, আমার হচ্ছে যে খাবার হজম হয় না। বুঝতে পারছো? তোমরা টেনশন করতেছো ক্লাস শেষ হবে কবে, কি হবে না হবে। আমি তো খুব রিল্যাক্সে ক্লাস নিচ্ছি তোমাদের, কারণ তোমাদের ক্লাস কবে শেষ হবে, যত দ্রুত শেষ করা যায় সেটা তোমাদের জন্য ভালো, আমার জন্য ভালো। প্লাস হচ্ছে যে এটা আমার দায়িত্ব। হ্যাঁ, পোল্ট্রি আমার কখনো অনলাইনে কোনো সেমিস্টারের কোনো ক্লাসে তোমরা কখনো টেনশন করবে না, এবং কখনো তোমরা ইয়ে হবে না। আমি কিছুটা স্ট্রিক্ট, সেটা হচ্ছে স্ট্রিক্টলি কিছু নিয়ম কানুন ফলো করতে হয়, আমার কথা শুনতে হবে। আমার কথা যদি তোমরা শুনো, হ্যাঁ, তাহলে তোমরা ভালো করবে। এই হচ্ছে বিষয়। এনিওয়ে আর কি, আমি এই ভিডিওটা দেখালাম। আর এখানে দেখো, তোমাদেরকে স্লাইডটা দেখা দেখা যায় না, না? লাইট দেখা যাচ্ছে স্যার। Okay. এরপরে দেখো যে তোমার এমব্রিয়নিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। ওকে। আমি কিন্তু খুবই রাগী মানুষ, বাট খুবই ফ্রেন্ডলি, কিপ ইন মাইন্ড। হ্যাঁ। সো তোমরা একটু টাইমটা ইয়া করবে করবে আর কি। দেখো, এমব্রিয়নিক ডেভেলপমেন্টের এই টোটাল 21 দিনকে 3টা স্টেজে ভাগ করা হয়। স্টেজ 1, পঞ্চম দিন পর্যন্ত, ডেভেলপমেন্ট অফ ইন্টারনাল অর্গান। এই ইন্টারনাল অর্গান গুলো ডিমের ভিতরে প্রথম 5 দিনই ডেভেলপ হয়। স্টেজ 2-তে 6 থেকে 14তম দিন পর্যন্ত, হ্যাঁ, এটাতে এক্সটার্নাল অর্গান গুলো ডেভেলপ হয়। তারপর 15 থেকে 21তম দিনে এমব্রায়োটার গ্রোথ হবে। হুম, এবং কোন দিনে কি ডেভেলপ হচ্ছে তোমাদের ভিডিওতে দেখানোর পরেই এই জিনিসটা বলা হলো। হ্যাঁ, এটা ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ করতে হবে। যদি কোথাও কেউ না বুঝো, আমাকে ব্যক্তিগতভাবে হোক বা পরবর্তী ক্লাসেই হোক, তোমাদেরকে শিট প্রোভাইড করা হয়েছে, ক্লাস নেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গেই ভালো করার ওয়ে হচ্ছে, হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার পর পরে যেন শিটের সঙ্গে এবং ক্লাস খাতাটা দেখে একবার রিড আউট করতে পারো, যেন কোথায় বুঝতেছো না। তা এটা মাথার ভিতরে নেওয়ার পরে ওকে ফাইন, এক্সামের জন্য তোমার ফাইনালি মুখস্থ বা প্রিপারেশন নেওয়া ওটা ভিন্ন জিনিস। বাট বোঝার যদি কোনো সমস্যা থাকে বলবা। ওই ভিডিওটা দেখার পরে এই যে তোমার এই পেজটা, হ্যাঁ, আসলে পড়ানোর কিছু নেই, কোথায় সমস্যা হয় সেটা আমাকে জানাবে। তবে এটা পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় 200 টাইমস থাকবে। ডে 1-এ কি হবে? ব্লাস্টোডিক্স, ওই যে ব্লাস্টোডিক্স, ব্লাস্টোডার্ম আছে না, ব্লাস্টোডিক্স পার্টেল এগের ক্ষেত্রে ওইটা এখানে আর কি এনলার্জ হয় আর কি। এরপরে হার্ট ওপেন হবে, হার্ট বিট স্টার্ট হবে। ডে 2-তে এসে আর কি, হ্যাঁ, এই ধরনের রিপ্রোডাক্টিভ অর্গান গুলো শেপে আসবে। হ্যাঁ, বিগটা শেপে আসবে, বেন্ড শেপে আসবে, এই ধরনের আর কি। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে এরপরে হচ্ছে যে লেগে
হ্যাঁ, আশ যে স্কেলস অ্যান্ড ক্লস বিকাম হর্নি হবে আর কি। হ্যাঁ, 15 থেকে 19তম দিন পর্যন্ত তোমাদেরকে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন এটা পড়ানো হয়নি। অ্যালান্টয়েস কি জিনিস এটা পড়ানো হবে তোমাদের, আমরা দেখি আর কি। এই যে আসো, দেখো এখানে কন্টেন্ট অফ অ্যালান্টয়েস হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড কমপ্লিটলি। এটা এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। এখানে আছে যে দেখো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। এখানে বার্ড এবং রেপটাইলস এর ক্ষেত্রে অ্যামনিয়ন, ইয়ক স্যাক, কোরিয়ন অ্যান্ড অ্যালান্টয়েস এই 4টা মেমব্রেন থাকে। ঠিক আছে, দেখো কোরিয়ন এটা, এরপরে হচ্ছে যে অ্যামনাইটিক ফ্লুইড থেকে অ্যামনিয়নে, হ্যাঁ এটা পুরোটাই এমব্রায়ো। এর অ্যালান্টয়েস থাকে এই অংশটুকু, হ্যাঁ বড়টা। এরপরে ইয়ক, এবং ইয়ক যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে বলা হচ্ছে কি কুসুমের থলে, ইয়ক স্যাক। সো আমরা দেখি এখানে অ্যামনিয়নের কাজ কি। এই অ্যামনিয়নটা প্রোটেক্ট করে এমব্রায়োকে ইন এ স্যাক, অর্থাৎ একটা স্যাকের ভিতরে এমব্রায়োকে রেখে প্রোটেক্ট করে আর কি। হ্যাঁ, এবং অ্যামনিয়নে অ্যামনাইটিক ফ্লুইড দ্বারা পূর্ণ থাকে। অ্যামনাইটিক ফ্লুইডের উপরে এই এমব্রায়োটা ভাসমান অবস্থায় থাকে, মনে রেখো। ইয়ক স্যাকে কি থাকে? ইয়ক থাকে, আমি বললামই তোমাদের। হ্যাঁ, এটা হচ্ছে যে মুরগির বাচ্চার জন্য। আচ্ছা, ভেরি একটা ইন্টারেস্টিং তোমাদের বিষয় বলি। ডিম থেকে বাচ্চা ফোটার পরে ওই বাচ্চাকে যদি তুমি 3 দিন পর্যন্ত খাবার সাপ্লাই না দাও, তারপরে বাচ্চাটা জীবিত থাকবে কেন? কেন? ওই কথা আসলে বলো দেখি। বর্ণিক ওই, ভেরি গুড। ইয়ক মেটেরিয়ালটাই, আনঅ্যাবজর্বড ইয়ক মেটেরিয়ালটাই তার খাদ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ওখানে যে নিউট্রিয়েন্ট গুলো থাকে ওই নিউট্রিয়েন্ট গুলো সে অ্যাবজর্ব করে এনার্জি নিয়েই সে বেঁচে থাকবে। ভেরি গুড। কোরিয়ন লাইন্স, এটা কোরিয়নটা বলা হচ্ছে যে ইনার সারফেস অফ দ্য শেল। কোরিয়নটা হচ্ছে যে একটা এগশেলের ইনার সারফেস আর কি। এখানে বলা হচ্ছে গেসিয়াস এক্সচেঞ্জে সহযোগিতা করে থাকে আর কি। অ্যালান্টয়েস ভেরি ইম্পর্টেন্ট। অ্যালান্টয়েস দেখো এটা কোথায়? অ্যালান্টয়েস আমাদের এই যে অ্যালান্টয়েস স্টোর মেটাবলিক ওয়েস্ট, চিপলি ইউরিক অ্যাসিড of the embryo, and as it grows larger also participates gaseous exchange করে আর কি। মূলত মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিশন করে আর কি। It helps in digestion, respiration and excretion. Okay, so বার্ডের রিপ্রোডাক্টিভ সিস্টেম তোরা বলতে পারবে নামগুলো দেখি? আমরা তো এগ প্রোডাকশন পড়তেছি আর কি। বর্ণি কই, আইরিন কই, নাইম কই? এই 3জন জি দেখি স্যার। একটু, কই তোমরা? জি স্যার। হ্যাঁ, নাইম বলো। কেউ বলতে পারবে? বার্ডের রিপ্রোডাক্টিভ সিস্টেম 2 ভাগে বিভক্ত, একটা ওভারি আর একটা হচ্ছে ওভিডাক্ট। ওভিডাক্টের আবার 5টা অংশ, একটা হচ্ছে ইনফ্যান্ডিবুলাম, ম্যাগনাম, ইসমাস, ইউটেরাস এন্ড ভাজাইনা। এগ প্রোডাকশন কিভাবে হয় এটা কি তোমরা পড়ছো কখনো, কোনো ক্লাসে পড়িয়েছে কিনা? টুতে জি স্যার, বলছি কিংবা স্যার। পড়ছো না? জি স্যার, আগে ক্লাস হয়েছে স্যার। তো এটা ভুলে গেছে কেন? পড়তে হবে তো, হ্যাঁ জানতে হবে। Anyway, ওইগুলো না জানলে এইগুলো জানবে না আর কি। সো এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন এই টপিকটা তোমাদের মিড টার্মে আসবে পরীক্ষায়। ওকে, এগ স্টোরেজের ক্ষেত্রে একটা ফ্লো চার্ট আছে। সেটার মেশিনে বার্ডের বডি টেম্পারেচার কেমন, সেটার মেশিনে কেমন থাকবে, হ্যাঁ মুরগির ঘরে কেমন থাকবে, প্রি হিটিং বলা হয়, করে নেওয়া হয়, সেখানে টেম্পারেচার হিউমিডিটি কেমন থাকবে। ঠিক আছে, হ্যাঁ এটা বলা হচ্ছে টেম্পারেচার কেমন থাকবে। এগ ট্রান্সপোর্টেশন ট্রাকে, ওই যে ট্রাকে যে আমরা তোমার এগ নিয়ে আসতেছি, সেখানে টেম্পারেচার কেমন থাকবে। আবার হ্যাচিং রুমের টেম্পারেচার কেমন থাকবে,
এখানে সেলসিয়াসে আছে, ফারেনহাইটেও আছে। সো এটা খুব কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ করতে হবে, টেম্পারেচারের রেঞ্জ গুলো আমাদের মিড টার্মে থাকবে পরীক্ষায়। এটা তোমাদের পড়ানো হয়েছে গত ক্লাসে। এরপরে চলে আসি হ্যাসারি সার্ভিসেস। হ্যাসারি সার্ভিস কি জিনিস, এর বাংলা কি হবে? এনামল, জি স্যার। বলো দেখি। ওকে, তোমরা থাকো দেখি, আমি একটু তোমাদেরকে। এনামল, জি স্যার। অনন্যা, ফারুক, জান্নাতুল, 1 2 3 4। ওকে, তোমরা ভিডিও কলে আসো দেখি, তোমাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ করি আর কি। চলে আসো। মেয়েদের সমস্যা হলে আমরা মেয়েদেরকে বাদ দিয়ে দেই, যদি আসতে না চাও আর কি, তাহলে মেয়েরা হ্যান্ড রেইজ করো, আমরা তোমাদেরকে বাদ দিয়ে দিব, সব ছেলেদেরকে নিয়ে আসবো আমি। ওকে, মেয়েরা মনে হয় আসতে চাচ্ছে না। বর্ষণ, আবিদ আসো। বর্ষণ, আবিদ, এনামুলের সঙ্গে বর্ষণ, আবিদ আর ফারুক আসো। ওকে, সো আমরা একটু আলোচনা করি। তিনজন আসছে না? হ্যাঁ, ওকে। এনামুল, এনামুল হ্যাসারি সার্ভিস, অর্থাৎ হ্যাসারি হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি বা একটা ফার্ম যেখানে হ্যাচিং এগ থেকে বাচ্চা উৎপাদন হয়। এই হ্যাচিং এগ থেকে বাচ্চা উৎপাদন করে কাস্টমারকে দেওয়া পর্যন্ত কিছু সেবা থাকে, এগুলাকে বলা হচ্ছে ফ্রি সার্ভিস। হ্যাঁ, এই সেবাগুলো যেমন কি সেক্সিং করতে হবে বাচ্চাকে, কারণ সেক্সিংটা কেন এই হ্যাচারিতে, এই সেক্সিং করার জন্য একজন লোক লাগে, এক দুই তিনজনের লোক লাগে, কিন্তু এদের এই সেক্সিং করার জন্য আলাদাভাবে কাস্টমারের কাছ থেকে টাকা নেওয়া হয় না, এটা ফ্রি সেবা। এই কারণে বলা হয় হ্যাচারি সার্ভিস। সেক্সিংটা কিভাবে করবো আমরা দেখি, এটা কিন্তু মনে রেখো, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি লেভেল 1 সেমিস্টার 1-এ আইডেন্টিফিকেশন অফ চিকেন ফেদার এই ধরনের পড়ছো? ফেদার কয় ধরনের থাকে? প্রাইমারি ফেদার, সেকেন্ডারি ফেদার, নাম শুনেছো বর্ষণ? স্যার নাম শুনেছি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে দেখো আমরা এখানে এখানে মেল মেল চিক এন্ড ফিমেল চিক, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, জি ওকে, স্যার। দেখো দেখো এখানে, এখানে বলা হচ্ছে যে টপ অফ দি উইং, এ দ্বারা কি ইন্ডিকেট করছে? দেখো এখানে এ দ্বারা ইন্ডিকেট করছে প্রাইমারি অর প্রাইমারি ফিদার। মনে করো এই প্রাইমারি ফেদার মানে কি, বার্ডের পালকে যে বড় বড় ফেদার গুলো থাকে এগুলোকে বলা হয় প্রাইমারি ফেদার। তো এই ফেদার গুলোর বেজে গোড়ার দিকে আবার কিছু ছোট ফেদার থাকে, একে বলা হচ্ছে কাভার্ড, কভার করা থাকে, হ্যাঁ, ঢাকা থাকে, যাতে বোঝা যায় না যে এই পালক কোথা থেকে উৎপত্তি হয়েছে। সো বি দ্বারা ইন্ডিকেট করতেছে কি দেখো, হ্যাঁ, কাভার্ড, আর এ দ্বারা ইন্ডিকেট করতেছে প্রাইমারি। সাধারণত প্রাইমারি গুলো বড় হয়ে থাকে, কাভার্ড গুলো ছোট হয়ে থাকে, এটা বুঝে থাকো কিন্তু। আচ্ছা, ফিমেলের ক্ষেত্রে এখন আমরা কি করব, মুরগির বাচ্চার তোমার হচ্ছে যে ইয়াগুলো নাম পালকটা আমরা বিস্তৃত করব, করার পরে দেখব কি অবস্থায় আছে। কাভার্ড অলওয়েজ শর্টার দেন প্রাইমারিস। ফিমেল চিকের ক্ষেত্রে কাভারটা সব সময় প্রাইমারি চেয়ে শর্ট থাকবে। মেলের ক্ষেত্রে কি হবে, কাভারটা সমান হতে পারে প্রাইমারিসের অথবা বড় হবে। মেল বাচ্চার ক্ষেত্রে কাভারটাই বড় হবে অথবা কাভার্ড এবং প্রাইমারি সমান হবে। ফিমেলের ক্ষেত্রে কাভার্ড অলওয়েজ ছোট হবে। দেখো এখানে বলা হয়, এখানে বল, হ্যাঁ বলো। কাভার্ড কোনটা, প্রাইমার্স কোনটা, কিভাবে বুঝবো? স্পেশালি ফর মেল। আচ্ছা, দেখো যে তোমার মুরগির বাচ্চাটাকে হাতে নিয়ে তার পালকটাকে একটু বিস্তৃত করবা, স্প্রেড করবা, করার পরে দেখবা সবগুলো পালক যদি একই সমান থাকে তাহলে ওটা মেল। আর দেখবা
কিছু পালক, হ্যাঁ, একটার পর একটা একটার পর একটা এইরকম, কিছু পালক বড় বাট একই সমান, কিছু পালক আবার গোড়ার দিকে ছোট, তখন বুঝতে হবে এটা ফিমেল। আর প্রাইমারি ফেদার গুলো বড় হবে, শক্ত হবে, আর সেকেন্ডারি ফেদার গুলো মনে করো তুলোর মতো হবে আর কি। হ্যাঁ, আমি তোমাদেরকে ভিডিও দেখাবো। ওকে, সো অ্যাট হ্যাচিং, দেখো এখানে বলা হয়েছে ফিমেলের ক্ষেত্রে হ্যাচিং এর পরে অল ফেদার শর্ট বাট কাভার্ড এক্সটেন্ড অনলি হাফ অ্যান্ড 2/3 3/4 length of primaries. After several hours, feather longer but covered still 0.5 and 0.75 length of primaries. অর্থাৎ এখানে বলা হয়েছে যে হেসিং এর পরে অলমোস্ট একই লেন্থে থাকে, বাট কয়েক ঘন্টা পরে কি হয়, কাভার্ড গুলো যেমন আছে তেমনই থাকে, বাট প্রাইমারিজ গুলো বড় হয়ে যায়। এই কারণে বলা হয়েছে ফিমেলের ক্ষেত্রে প্রাইমারিটা বড়, কাভার্ডটা ছোট। আর মেলের ক্ষেত্রে এখানে বলা হয়েছে কাভার্ড অ্যান্ড প্রাইমারিজ এক্সটেন্ড সেম লেন্থ, একই লেন্থে থাকে, অথবা কাভার্ড এক্সটেন্ড স্লাইডলি বিহাইন্ড প্রাইমারি, কাভার্ডটা আস্তে আস্তে বড় হতে থাকে, এরকম আর কি এখানে বলা হয়েছে। দেখো এখানে প্রসিডিউরটা কি রকম সেক্সিং এর। প্রথমে তোমার কি বাচ্চার পালকটাকে স্প্রেড করতে হবে ফ্যানের মতো করে, তারপরে কি ফেদার গুলো দেখতে হবে। হুম, আচ্ছা, আমরা এখন হচ্ছে যে তোমাদের একটু ওয়েট করো। ওকে, হ্যালো। জি স্যার। আমি আমি সেক্সিং এর ভিডিওটা পাচ্ছি না, নেক্সট ক্লাসে দেখাবো তোমাদের আর কি। হ্যাঁ, প্রাইমারিজ এবং কাভার্ড কোনগুলো এবং কিভাবে সেক্সিং করতে হয় নেক্সট ক্লাসে। এরপরে ভ্যাকসিনেশন। এনামুল কই, এনামুল? জি স্যার। ওকে, এরপরে সেক্সিং হওয়ার পরে এই বাচ্চাগুলোকে আমরা ফ্রি সার্ভিস হিসাবে ভ্যাকসিনও দিয়ে দেই, ডে ওল্ড ডে আর কি। হ্যাঁ, অর্থাৎ একদিন বয়সে যে সকল ভ্যাকসিন দেওয়া দরকার সেই সকল ভ্যাকসিন আমরা দিব আর কি। এরপরে হচ্ছে যে দেখো বাচ্চার অনেক সময় ডিবেকিং করা হয়। ডিবেকিং কি জিনিস? ঠোঁট কাটা, তাই তো? হ্যাঁ, জি কেন স্যার। ঠোঁট কাটা হয়? কার্নিভালিজম প্রিভেন্ট করার জন্য। অনেক সময় দেখা যায় যে পয়েন্টেড হলে ফিডার থেকে খাদ্য গ্রহণে অসুবিধা হয়ে থাকে, এই ধরনের। যে মেশিনের মাধ্যমে ডিবেকিং করা হয় তাকে বলা হয় ডিবিকার। ডিবিকার ইলেকট্রিক ডিবিকার আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে ডিবেকিং ভ্যাকসিনেশন হয়ে গেল, চিক ট্রান্সপোর্ট করব। এখন বর্ষণ, তুমি যদি 100টা বাচ্চা, হ্যাঁ, বক্সে করে ডেলিভারি দিতে চাও, তাহলে কয়টা বাচ্চা তোমাকে দিতে হবে কাস্টমারকে? স্যার 100টাই দিব স্যার। 100টা আসলে 2-4টা বেশি দিতে হবে। 2-4টা বেশি না। এটা হচ্ছে যে দেখো এখানে তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আর ওয়ার্ড ফাইল? জি স্যার। জি স্যার, দুই ওকে, চারটা দেখো, এক্সট্রা দেওয়ার কথা লেখা স্যার। হ্যাঁ হ্যাঁ লেখা আছে, ইট ইজ কাস্টমারলি টু গিভ 2 to 4 এক্সট্রা চিক্স পার বক্স।
অর্থাৎ প্রতিটা বক্সে 2 থেকে 4টা বাচ্চা আসলে লিটারারি আইনসম্মত ভাবে দেওয়ার কথা, বাট কোনো হ্যাচারি থেকে দেয়া হয় না, কারণ 2টা বাচ্চার দাম 70, 70, 140 টাকা। বাট মর্টালিটি কনসিডার করার জন্য ট্রান্সপোর্টেশনের সময় 2 থেকে 4টা আসলে। স্যার শুনছিলাম নাহার থেকে নাকি 4% বেশি দেয়। হ্যাঁ, হ্যালো হ্যালো নাহার কোম্পানি থেকে নাকি স্যার বেশি দেওয়া হয় শুনলাম স্যার। ও না, সো দ্যাটস গুড। নাহার থেকে যদি দিয়ে থাকে খুবই ভালো। এখানে বলা হয়েছে যে প্রতিটা বক্সে 2 থেকে 4টা, একটা বক্সে 50টা যদি বাচ্চা থাকে 52টা দিতে হয়, হ্যাঁ এরকম আর কি। আর হচ্ছে 100টার ভিতরে 4টা, এরকম আর কি। ঠিক আছে, 4% তারা দিতে পারে, তো দেওয়াটা খুবই ভালো আর কি। হ্যাঁ, তো আমি তো সে কারণে সেই কারণে বলো, কাজই দিতে চায় না, কাজই দেয় না। হ্যাঁ, বুঝতে পারছো শাকিল? জি স্যার। ওকে। এরপরে হচ্ছে স্যানিটেশন এন্ড ডিজিজ কন্ট্রোল ইন হ্যাচারি ম্যানেজমেন্ট। এখানে আছে, এটা পড়তে হবে না তোমাদের। হ্যাঁ, আর এইগুলো সবগুলো যে আমাদের সাম আপ করা আছে এখানে, সেটাই আর কি পড়ানো হয়েছে। গত ক্লাসে আমি চিক কোয়ালিটি তোমাদের পড়িয়েছিলাম, এম আই রাইট? একটা পিপিটি তোমাদেরকে দেখানো হয়েছিল, ওটারই কন্টিনিউয়েশন চিক কোয়ালিটি। হ্যাঁ, লিখে নাও, মেজারমেন্ট অফ চিক কোয়ালিটি। ওকে। এরপরে পরে যদি তোমাদের এই 22 কে 22, জি 62, স্যার। জি 20, স্যার। 22, 62, তোমরা জি গ্রুপ স্যার। থেকে তোমরা গ্রুপ থেকে লিভ নিয়ে তোমাদের আইডি গুলো রিনেম করে আসো। তোমাদের আইডি শেষে আন্ডারস্কোর দিয়ে তোমাদের নিক নেম দাও। আচ্ছা স্যার। ওকে। আরিফুর রহমান, সাইফুল, শাফিন কে, শাফিন না, শাফিন, শাফিন কে, শাফিন জানি না। শাফিন আছো তুমি? জি স্যার। ওকে, শাফিন, মামুন, সাইফুল, শিপন, এই 4জন। ওকে, চিক কোয়ালিটি আমরা দেখবো এখন। দেখো, চিক কোয়ালিটি মেজারমেন্ট করার 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে মেজারিং চিক লেন্থ, আর একটা হচ্ছে পাসগার স্কোর। মনে রেখো এটা, পাসগার স্কোর প্রোনাউন্সিয়েশন, a simplified version of the TONA score developed by the University of Leuven, Belgium, 1990 সালের দিকে। There are 2 methods are used today to measure the cheek quality. চিক লেনটা কেমন হবে? চিক লেনটাকে বাচ্চাটাকে আমরা কোনো সমতল জায়গায়, হ্যাঁ তোমার ধরো যে স্প্রেড করে ধরবো, মাথা এক পাশে, লেজ কি যেন পা এক পাশে, এরকম করে ধরবো। চিক স্কেল দিয়ে আমরা মেজারমেন্ট করব হেড থেকে তার রাম্প পর্যন্ত আর কি, হ্যাঁ পিছনের অংশ পর্যন্ত আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে তার লেন্থ আর কি। সো এখানে বলা হচ্ছে পয়েন্ট অফ বিক, অর্থাৎ ঠোঁটের মাথা থেকে এন্ড অফ মিডল ট। আমরা দেখবো এখন। এই যে দেখো, বাচ্চাটাকে এভাবে তো দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, বাচ্চাটাকে এইভাবে ধরে জি স্যার। তার হচ্ছে পয়েন্ট অফ, হ্যাঁ ইয়া থেকে আর কি, বিক থেকে আর কি, হ্যাঁ ধরে এখানে হচ্ছে মিডল টপ পর্যন্ত যে লেনটা, এটাই হচ্ছে তার চিক লেন্থ। ওকে, এখন 5,000 বাচ্চা আছে, 5,000 বাচ্চার কি আমার এভাবে নেওয়া সম্ভব? নো, আমি র্যান্ডমলি কিছু সিলেক্ট করবো, 15, 20, 25টা আর কি। তারপরে তাদের লেন্থ নিব, ঠিক আছে। তারপরে ক্যালকুলেট দি এভারেজ অ্যান্ড ইউনিফর্মিটি। হোয়াট ইজ ইউনিফর্মিটি? ফ্লক ইউনিফর্মিটি কি জিনিস? অভিন্নতা স্যার, মানে কতগুলা বাচ্চা প্রায় একই সমান, সবচেয়ে বেশি কতগুলা একই সমান। ওজনে অলমোস্ট একই রকম, স্ট্যান্ডার্ড ওয়েটের সঙ্গে। হ্যাঁ, যদি ডেভিয়েশন হয় তাহলে +- 10 হবে।
তোমাদের পড়াবো আমি, হ্যাঁ, ওকে। সো এভাবে চিক লেন্থ মেজার করতে হয়। Okay. তোমাদেরকে শিপন কই, শিপন? যে চারজনকে আমি বললাম তোমরা কই? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, শিপন বলো, রিড আউট করো এটা। Tick length from young donor frogs varies between 18.5 and 19.5 centimeter. Between 19 and 20 centimeter for 6 from adult frogs and between 19.5 and 20.5 centimeter for 6 from old frogs. আচ্ছা, তার মানে হচ্ছে, হ্যাঁ, ওই যে বাপ মা যদি খুবই ইয়াং থাকে তাহলে সেখান থেকে যে সেই ডিমের, তাদের ডিম থেকে যে বাচ্চা পাবো তাদের চিক লেন্থ হবে 18.5 থেকে 19.5। প্রাপ্তবয়স্কর ক্ষেত্রে হবে 19 থেকে 20। বাট একেবারে যারা বয়স্ক বাবা মা, তাদের থেকে যে ডিম পাবো, ওই ডিম থেকে যে বাচ্চা পাবো, তাদের চিক লেন্থ হবে 19.5 থেকে 20.5। বোঝা গেছে শিপন? ওকে, মামুন কই, মামুন? জি স্যার। ওকে, মামুন বুঝতে পারছো? মামুন বুঝতে পারছো? ও, মামুনের মনে নেটের প্রবলেম। সাইফুল কই, সাইফুল? জি স্যার। সাইফুল বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কি বুঝতে পারছো বলো তো? সাইফুল কি বুঝতে পারছো বলো? সাইফুল তুমি বুঝতে পারো নাই, তুমি ছিলে না এই আলোচনার সময়। এম আই রাইট? সাইফুলের নেটের সমস্যা। এই সাইমা কে, সাইমা কই? সাইমা? সুপ্তি কই, সুপ্তি? ও মাই গড, তোমরা কেউই নাই ক্লাসে। আইরিন? সাইফুল? কি নেটের সমস্যা সাইফুল? এই তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার জি আছি, স্যার। স্যার হ্যাঁ, তোমরা কথা বলছো না কেন? আমি এতগুলোকে ডাকলাম। সাইফুল কই, সুপ্তি কই দেখি? সুপ্তি কই? স্যার এদের অ্যাবসেন্ট দিয়ে দেন স্যার। রাইট, ভেরি গুড। স্যার সাইমা মেবি কথা বলতেছে, ভয়েস শোনা যাইতেছে না, বাট আনমিউট শো করতেছে। নেটের সমস্যা হচ্ছে এই জন্য। জি এটা স্যার। তো এটা তো থাকবেই, এতগুলো নেটের সমস্যা। তোমরা তোমরা এই ক্লাসে, নেক্সট ক্লাস থেকে আমি হচ্ছে যে অফলাইন অডিওতে ক্লাস নিব না। হ্যাঁ, তোমাদের অডিওতে ক্লাস নিতে গেলে এই প্রবলেমটা, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আর কি, তোমরা এই কাজগুলো করতেছো বেশি আর কি। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে ভিডিও ক্লাসে ইয়া থাকবে, তোমাদের ফেস দেখে আর কি ইয়া করতে হবে, তাহলে বোঝা যাবে যে কে শীট দেখতেছে বা কে হচ্ছে যে কম মোবাইল কিংবা ল্যাপটপ দেখছে আর কি। সাইফুল? সাইফুল? জি স্যার। স্যার আছি স্যার। ওকে, তুমি ইনফর্ম করে দেবা নেক্সট ক্লাস থেকে ভিডিও কলে, ভিডিওতে ক্লাস ছাড়া ক্লাস হবে না। হ্যাঁ, ওকে স্যার। ইদার ইদার বয়েজ আর গার্লস, কিপ ইন মাইন্ড। ওকে আই এম স্যার। আই এম ভেরি শকড ফ্রম ইউ, but I never shocked from your previous two batches. তোমাদের মোস্ট অফ দি টাইম, বিশেষ করে মেয়েরা, তোমরা ওপেন করে এখানে ওখানে কাজ করছো বাসায় বা হলে আর কি, বিশেষ করে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক প্রবলেম। এনিওয়ে, তোমরা যারা পর্দা করো মেয়েদের ক্ষেত্রে খুবই ভালো, তোমরা আমার ছোট বোনের মতো বা আমার ভাগনা ভাগ্নিদের মতো হ্যাঁ, ভাগ্নি ভাস্তিদের মতো আর কি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি। তোমরা যারা
হিজাব পরো, বোরকা পরো, মুখ ঢাকো, ইটস ওকে, বাট ভিডিও কলে থাকতে হবে। কিপ ইন মাইন্ড, এখানে তোমাদের টিচাররা বাবার সমতুল্য, বাবার পরে টিচারদের অবস্থান। সো এখানে তোমাদের তোমার অনলাইনে ক্লাস করছো, আমি অডিও কলেই গত 2 ব্যাচে ক্লাস নিয়েছি, বাট হচ্ছে যে তোমাদের ক্ষেত্রে কিছুটা আমি অ্যানোমালিস দেখতে পারার কারণে আমি নেক্সট ক্লাস থেকে অ্যালাউ করবো না। শবনম কই? শবনম, ডিড ইউ হিয়ার মি? শবনম, জি স্যার আছি। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কি বলেছি আমি? জি স্যার। কি বলেছি বলো? শবনম, আমি কি বলেছি? স্যার জাস্ট, বলেছেন নেক্সট ক্লাস থেকে ভিডিওতে ক্লাস হ্যাঁ ভিডিও হ্যাঁ, অন করে জাস্ট ক্লাসে থাকবে। জাস্ট হচ্ছে উর্মি, মঞ্জুমা, এই 4-5 জন মেয়ে শুধু বেশি রেসপন্স করছে আর কি, ছেলেরা সবাই রেসপন্স করছে, বাট হোয়াট অ্যাবাউট দি আদার মেয়ে, আদার গার্লস? এনিওয়ে, আমরা ক্লাস শুরু করি, আমাদের অনেক ক্লাস এগোতে হবে। সো সাইফুল, তুমি মনে হয় কিছুটা একটু মানে অ্যাটাচড ছিলেন না আর কি, যার কারণে বলা হচ্ছে যে প্যারেন্ট স্ট্রোক যারা ইয়াং বয়সে, হ্যাঁ, মনে করো যে 18 থেকে 30 সপ্তাহ পর্যন্ত, তাদের ডিম থেকে যে বাচ্চা পাবো তাদের লেন্থটা হবে 18.5 থেকে 19.5, এটাই বলা হয়েছে আর কি। এরপরে চলে আসি পাসগার স্কোর। হ্যাঁ, পাসগার স্কোর, সায়েন্টিস্ট পাসগারের নাম অনুসারে এই স্কোরটা করা হয়। This is in addition of being a quantitative method, it is also a more qualitative method than Chiclen. Chiclenটা হচ্ছে quantitative methods আর পাসগার স্কোর qualitative methods। চিকের কোয়ালিটি ইভালুয়েট করার জন্য কিভাবে আমরা দেখব? র্যান্ডমলি 50টা বাচ্চা নিব একটা একটা হ্যাচারির, বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন অরিজিন থেকে, হ্যাঁ, র্যান্ডমলি কয়েকটা বাচ্চা নিব, এরপরে আমরা ইভালুয়েট করব। কিভাবে ইভালুয়েট করব? মহিন, সিফাত, আরিফুল। Yes, sir. মহিন, সিফাত, আরিফুল, কই তোমরা? সামনে আসো দেখি। Yes. ওকে, ভেরি গুড। চিক ভাইটালিটি, চিক ভাইটালিটি কিভাবে মেজার করা হয় দেখো। বাচ্চাটাকে তোমরা হাতে বা কোনো সমতল জায়গায় চিৎ করে শোয়াই দিবে, খুব দ্রুত যদি উঠতে পারে আর খুব দ্রুত যদি উঠতে না পারে, এই দুইটা। মনে কর 3 সেকেন্ডের ভিতরে যদি দেখো এখানে বলা হয়েছে ইট সিটস আপ ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে সে যদি উঠে দাঁড়াতে পারে তাহলে তার স্কোর হবে 0। আর যদি 3 সেকেন্ড বা তার বেশি সময় নিয়ে থাকে তাহলে তার স্কোর হবে 1। তাহলে কোনটা ভালো মহিন? মহিন, স্কোর 1 কেন ভালো? তুমি একটা বাচ্চাকে শোয়াই দিলে, সে খুব দ্রুত উঠলো, হ্যাঁ, সে খুব দ্রুত, ভেরি গুড আরিফুর রহমান, সে খুব দ্রুত উঠলো, তার সেটাই তো শক্তিশালী বাচ্চা। 0টা ভালো। আর 3 সেকেন্ড বা তার বেশি সময় বা আরো বেশি সময় ধরে সে উঠতে পারতেছে না বা ধীরে ধীরে উঠতেছে, তাহলে সে হচ্ছে যে দুর্বল বাচ্চা, তাহলে তার সেটা ভালো না। কেন তোমার 3 সেকেন্ডস ভালো, 0 ভালো? বুঝতে পারছো আরিফুল? মহিন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এরপরে বি, নেভেলটা আমরা দেখবো কি রকম। ওই যে কি যে লাস্ট ক্লাসে আমরা পড়েছি, নেভালটা দেখতে কেমন হবে। নেভাল ইজ নরমাল when it is completely closed and all yolk material are absorbed। অর্থাৎ কি, এই যে নাভিতে অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে তো নাভির সঙ্গে তো রিলেটেড, তাই না? ওখানে তো এইখানে দেখা যাচ্ছে অনেক সময় যে কিছু কুসুমের অংশ থাকে যেগুলা হচ্ছে যে অ্যাবজর্ব হয় নাই, দিয়ে নাভির চতুর্পাশে থাকে পেস্টি টাইপের, এই ধরনের আর কি। হ্যাঁ, যখন দেখা যাবে না। The navel is normal when it is completely closed and all yolk material is absorbed, score 0। On the other hand, the navel is open and or one can see a dried cord। অনেক সময় কি
একটু শুকনো না ইয়া আছে, কর্ড আছে, অথবা ইয়ক ম্যাটেরিয়াল আছে, তাহলে কোনটা ভালো সিফাত? জি স্যার, জিরো ভালো। জিরো ভালো, ভেরি গুড। তোমরা তিনজন চলে যাও। চলে যাও বলতে এরপরে আমি ডাকবো আর কি, আমি আর কোনো মেয়েদেরকে ডাকবো না আর কি। শাকিল তো আসছিল, সাইফুল এসছিল, জাকারিয়া কই? জাকারিয়া, জুনায়েদ, বিনয়, চলে আসো। জি স্যার। হ্যাঁ, ওকে, তোমরা তিনজন চলে আসো দেখি আমার সামনে। হ্যাঁ, ওকে। এরপরে নাভি চলে গেল। এরপর হক জয়েন্ট। হক জয়েন্টকে মানুষের ক্ষেত্রে কি বলে বিনয়? স্যার জানি না স্যার। তোমার হাঁটুর জয়েন্টকে কি বলে? স্যার ও নেপালি। 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 বিনয়, ডু ইউ স্পিক বেঙ্গলি অর নট? Yes sir. Okay. So you properly speak Bengali or not? Properly understand? Yes sir. Okay, then okay. Otherwise, so Nepali student যদি থাকে ব্যাচে আমাকে ইনফর্ম করো, আমি ইংলিশে লেকচার নিব, লেকচার ডেলিভারি দিব। ওকে ওকে। বিনয়, তোমার নি জয়েন্ট, রাইট, Yes sir. is called hog joint in case of chicken. Okay sir. দেখো Sir in Bangla কি? বাংলা হচ্ছে এটাকে তোমরা তোমার ফ্রেন্ডের কাছে জেনে নেবে, হাঁটুর জয়েন্ট, হাঁটু হগ জয়েন্ট। হ্যাঁ, Okay sir. ওকে। এই যে হগ জয়েন্ট চিকেনের, মুরগির বাচ্চার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে রেডিশ এনফ্লামড, হ্যাঁ, এরকম থাকে আর কি। দি হগ জয়েন্ট ইজ নট এনফ্লামড and have a normal color, score 0. The hog joint is inflamed and oblique or red, score 1. Which one is good, Binoy? Binoy, net problem. Yes, sir. Okay. Which one is good? All, in case of all criteria, score 0 is always good compared to score 1. Which one is good? Did you see my screen? Word file? Binoy? Yes sir. Okay. Which one is good? ওকে, ক্লাস মনে হয় লেন্দি হয়ে যাচ্ছে। এনিওয়ে, দেন জুনায়েদ কই? জুনায়েদ, জাকারিয়া, এই জুনায়েদ, জাকারিয়া, তোমরা কই? সবাই রেডি থাকবে, যে হ্যাঁ, ছেলে মেয়ে সবাই রেডি থাকবে, আমি যে কোনো কাউকে কিন্তু কল করবো আর কি। জুনায়েদ, জাকারিয়া, জাকারিয়া অ্যাবসেন্ট। ওকে, নাইম কে শিপন, এটা ওকে ওকে। অলমোস্ট সব ছেলেরা হয়ে গেছে নাকি? This sir. ওকে ওকে। নাইম, জাফরুল কই? নাইম, জাফরুল, রাকিব, হাবিব, এই Yes, চারজন sir. চলে। ওকে, আসো। হক জয়েন্টের ক্ষেত্রে কোনটা ভালো? Yes sir. স্যার স্কোর জিরো, স্কোর 0, ভেরি গুড। বিকের ক্ষেত্রে দেখো, হ্যাঁ, স্কোর 0-তে কি বলছে? দি বিক ইজ ক্লিন এন্ড দি নস্ট্রাল ইজ ক্লোজড, অর্থাৎ নাসারন্ধ্রটা সবসময় বন্ধই থাকে আর কি। এটা স্কোর ইজ গুড। দি বিক ইজ ডার্টি, বেন্ট এন্ড রেড স্পট, স্কোর 1. হুইচ ওয়ান ইজ গুড, হাবিব? Sir 0. 0, ভেরি গুড। অ্যাবডোমেন, সফট অ্যাবডোমেন থাকবে আর কি, 0। হার্ড অ্যাবডোমেন, এটা ভালো না আর কি। হ্যাঁ, দেখো আর সব কিছুতে জিরোই ভালো মনে হয়। সবকিছুতে 0 ভালো মনে হচ্ছে, বাট এটা তো একটা ম্যাথমেটিক্স ক্যালকুলেশন, দেখো না কি হয়। ভেরি ইন্টারেস্টিং। আবার তোমাদের 10 থেকে বাদ দিতে হবে সবগুলো যোগ করার পরে আর কি। হ্যাঁ, প্রসিডিউর এখন দেখো।
রেকর্ড দি স্কোরস ফর ইচ প্যারামিটার্স। আমরা কয়টা প্যারামিটার দেখলাম? 5টা। কি কি দেখেছি? অ্যাবডোমেন, বিক, হক জয়েন্ট, নেভেল অ্যান্ড ভাইটালিটি। 5টা প্যারামিটার দেখলাম। এখানে বলা হয়েছে, দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা এতক্ষণ কি করেছো জানি না, তবে এই স্টেপ 4টা দেখো। রেকর্ড অল দি স্কোরস ফর ইচ প্যারামিটার্স ফর ইচ চিক। প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে আমরা এই 5টা প্যারামিটারের স্কোর গুলো রেকর্ড করে রাখবো। একটা ইন্ডিভিজুয়াল বাচ্চার ক্ষেত্রে কি করব? অ্যাড আপ দি ডিফারেন্ট স্কোর। সবগুলো একটা বাচ্চার ক্ষেত্রে এই 5টা স্কোর যোগ করব। যোগ করার পরে যত আসবে ওইটা আবার ম্যাক্সিমাম স্কোর 10 থেকে বাদ দিব। এটা এই পাঁচগার স্কোর, সায়েন্টিস্ট পাঁচগারের এটা ফর্মুলা। ম্যাক্সিমাম স্কোর হবে 10। এই 10 থেকে এই 5টা সাম আপ করে, মনে কর 5টায় 0 আসলো, তাহলে 10 থেকে 0 বাদ দিলে কত থাকে? জাফরুল? 10। 10 থেকে, ভেরি গুড, 10 থেকে। হ্যাঁ, তাহলে ক্যালকুলেট। এরপরে এইভাবে 50টা বাচ্চার আমরা এভারেজ করলাম, ঠিক আছে? তারপরে ক্যালকুলেট দিয়ে এভারেজ করার পরে দেখা যাবে যে যদি এভারেজটা 9 বা 10 আসে তাহলে খুবই ভালো বাচ্চার কোয়ালিটি। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, এরপরে আমরা চলে যাব বাচ্চা আমাদের এরকম আমরা বাচ্চার স্যার কোয়ালিটি। তাহলে তো স্যার হ্যাচারির ব্যবসাটাই ভালো স্যার। হ্যাঁ, বলো। হ্যাচারির ব্যবসাই তো ভালো স্যার। হ্যাচারির মুরগি বিজনেস তো লালন ভালো। পালন শোনো, থেকে হ্যাচারি। শোনো, তোমাদের একজনের অ্যাসাইনমেন্ট দিয়েছি কারো, যে প্রবলেম এন্ড প্রসপেক্টস অফ হ্যাচারি ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। হ্যাচারি বিজনেস অবশ্যই ভালো, কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো যদি, যেমন হচ্ছে যে হেচিং এগ পাওয়াটা একটা বাংলাদেশের জন্য প্রবলেম, মনে রেখো। হ্যাঁ, বাংলাদেশের জন্য ফিড একটা প্রবলেম। এই প্রবলেম গুলো যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে ব্রয়লার ফার্ম, লেয়ার ফার্ম, হ্যাচারি, ব্রিডার ফার্মের মধ্যে প্যারেন্ট স্টক, গ্র্যান্ড প্যারেন্ট স্টক, সবগুলোর ভিতরে হ্যাচারি বিজনেসটা প্রফিটেবল। ইউ আর রাইট। ইউ গট মাই পয়েন্ট, বর্ষণ? কে আমাকে কোশ্চেন করলো জানো? কে? 010 কে? আর বর্ষণ। বর্ষণ, ঠিক আছে। বর্ষণ, তুমি আমার আনসার পেয়েছো? তোমার আনসার পেয়েছো? ও মনে হয় নেট প্রবলেম। সো আমরা এখন চলে যাব। স্যার স্যার আর কতক্ষণ লাগবে স্যার ক্লাস শেষ করতে? কেন কেন বলো, তোমাদের অন্য ক্লাস আছে নাকি? 10টা 15 আরেকটা ক্লাস আছে স্যার। হ্যাঁ, 10টা 15 শেষ হয়ে যাবে। ওকে হ্যাঁ, স্যার। আমার 10:30 টুটুর ক্লাস আছে তোমাদের। ওকে স্যার। তোমার ইউনিভার্সিটি, ডোন্ট ওয়ারি। সো এরপরে আমরা আবার সবকিছু করলাম। বাচ্চা ইনকিউবেট হ্যাচ হলো, এর সেক্সিং করলাম, ভ্যাকসিন করলাম, বাচ্চার কোয়ালিটি মেজারমেন্ট করলাম। এখন আমরা ডেলিভারি দিব। ডেলিভারিটা কি করব? খুব দ্রুত দিব, কমফোর্টেবিলিটিতে দিব। হ্যাঁ, কমফোর্টেবল ওয়েতে দিব। আবার স্যানিটারি কন্ডিশন মেনটেন করেই বাচ্চাকে আমরা ডেলিভারি দিই। সো লিখে নাও, রিকমেন্ডেশনস ফর বেবি চিক ডেলিভারি: কুইকলি, কমফোর্টেবলি, আন্ডার অপটিমাম স্যানিটারি কন্ডিশনস। হ্যাঁ, স্পিডি ডেলিভারি দিতে হবে, কমফোর্টেবলি দিতে হবে। হ্যাঁ, এবং স্যানিটারি কিছু কন্ডিশনস মেনটেন করতে হবে। বোঝা গেছে? সবুজ, নূরজামাল, সাগর কই? জি স্যার, আসি স্যার। ওকে, তাহলে আজকে আমরা জানলাম, দেখো যে কি 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 জানলাম তোমরা একটু সবাই দেখো। প্রিপেয়ারিং এগস ফর ইনকিউবেশন, in this case selection of egg, cleaning of egg and storage of egg, it should be maintained. So some criteria for discarding hatching egg or selection of hatching egg. Then
we see different kinds of eggs, different kinds of faulty eggs, selections of faulty eggs, their pictures, and cleaning of eggs, as for example, estrus and guidelines for handling of hatching eggs. Then efficient hatchery layout and hygiene. We see there are 21 different rooms inside the hatchery. Among them, we know the temperature and humidity of different rooms. And this is the layout for ideal hatchery. And we know very important points, the points to be considered for a good sanitary program, and embryonic developments during the incubation periods, and the extra embryonic membranes and their functions, and key points on egg stress, especially temperature at different room, different conditions. Last class, we studied factors affecting hatching, early hatching and late hatching. This is very important for your exams. And there are different hatchery services, as for example, sexing of baby chicks, vaccinations of baby chicks, and debaking. And finally, the chick transportations, how we can transport chicks, and the sanitary and disease control program in hatchery management. And lastly, we know the measurements of chick quality. There are two methods of measuring chick quality, chick length and Pascal score. So how to measure the chick length and how to evaluate chick quality by Pascal score, we know. Lastly. And finally, the recommendations, some recommendations for baby chick delivery. So this all about your class for 2 days. If you have any questions, please raise your hands and ask me. কারো কোনো কোশ্চেন? কোশ্চেন নেই? ওকে। না স্যার। সো সাইফুল, তুমি অ্যাবসেন্ট লিস্ট দিবে আর কি। হ্যাঁ, এখন পর্যন্ত অ্যাবসেন্ট 46 জন, অর্থাৎ 45 জন। 59 থেকে 45 বাদ দিলে যত থাকে এই কয়েকজনের আমি নাম চাই। তুমি স্ক্রিনশট এখনই নিয়ে নাও। স্যার 48 পর্যন্ত ছিল। 48 ছিল, ঠিক আছে, 48 ছিল। হ্যাঁ, ওকে। আর 48 থেকে 49 থেকে 59 থেকে 48 বাদ দিয়ে বাকিদের অ্যাবসেন্ট লিস্ট আমি চাই। জি স্যার, দিয়ে দিন। ওকে। তোমার পার্সন আবার তোমার হচ্ছে যে স্পেশাল ব্যক্তির নামটা আবার যেন বাদ না যায়, মনে রেখো আর কি। হ্যাঁ, আর নেক্সট আরেকটা ক্লাসে আমরা হ্যাচারি পার্ট শেষ করব, দেন আমরা ব্রিডার পার্টে চলে যাব। সো অলমোস্ট তোমাদের আজকে কি তোমাদের 4টা ক্লাস হলো, রাইট? স্যার শুধু আজকে স্যার? আজকে সহ টোটাল 4টা ক্লাস হলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঈদের আগে 2টা। জি স্যার। 4টা ক্লাস হলো, তো অলমোস্ট 2টা ক্লাস, প্রতিটা ক্লাসে 1.5 ঘন্টা, আমরা 2 ঘন্টা করে ধরবো, 45 করে 90। তো অলমোস্ট আরো একটা ক্লাস লাগবে, টোটাল 5টা, 10টা ক্লাস। সো 10 ঘন্টা আমাদের লাগলো আর কি হ্যাচারি শেষ করতে, আরো 10 ঘন্টা লাগবে ব্রিডার শেষ করতে। সো 10 20 ঘন্টা মানে 20টা ক্লাস আমরা পাবো। 32টা ক্লাসের ভিতরে 2 ক্রেডিটে 24টা ক্লাস হয়। আমরা 24 ঘন্টা নিব না, আমরা 20 ঘন্টা করবো আর কি। তো তারপর দ্যাট মিনস হচ্ছে যে ক্লাস আমার কাছে মনে হচ্ছে যে খুব কম হচ্ছে না, হবে না, রাইট সাইফুল? স্যার অনেকগুলা ক্লাস স্যার, শীটও অনেকগুলা স্যার। ওকে, ভেরি গুড। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা পরপর 2 দিন ক্লাস নিলাম, নেক্সট ক্লাস কবে হবে আমি জানিয়ে দিব তোমাদের। তোমাদের ওরিড হওয়ার কিছু নেই, তোমরা স্টাডি করতে থাকো। ঠিক আছে, আমি একটু এখন টুটুর ক্লাসে ঢুকবো 10:30টায়। হ্যাঁ, ওকে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। হ্যাভ এ গুড উইকেন্ড।